নমস্কার, আমি সঞ্জয় সরকার। আমার সামনে আছেন আমাদের আইটি ইউনিবির পলিটিক্যাল কনসালটেন্সি চেয়ারম্যান মিস্টার মুস্তাফিজুর রহমান মহাশয়। স্যারের কাছে আমরা এসেছি, কালকে তো একটা ইন্টারভিউ নিয়েছি, আজকেও দ্বিতীয়বার আমরা স্যারের সামনে বসেছি ইন্টারভিউ নিতে। 2026-এ যে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন, এবার ইলেকশনটা এত গরমাগর্মি। টিএমসি যেমন চাইছে যে পুনরায় তারা চেয়ারে থাকুক এবং তাদেরই মুখ্যমন্ত্রীও থাকুক, এবং বিজেপি চাইছে যে কিভাবে এলাকাটা দখল করে আবার ওয়েস্ট বেঙ্গলে যেন বিজেপির চেয়ারম্যান, বিজেপির মুখ্যমন্ত্রী থাকে। তো উভয় পার্টি খুব লড়াই করছে এই বিধানসভা ভোটে, এবং কি বলবো যে প্রচুর উত্তেজনা সত্ত্বেও এই এলাকার যেভাবে ইলেকশনগুলো হলো, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আজকে স্যার গতকালকে ডেটা ওয়াইজ একটা আমাদেরকে গোটা ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট দিয়েছিল, এবং জেলা ভিত্তিক পর্যালোচনা করে আমাদেরকে যে পোস্ট ইলেকশনের যে প্রজেকশন দিয়েছিল সেটা আপনাদের সামনে একবার তুলে ধরছি। স্যার বলেছিলেন যে টিএমসি 170 থেকে 190টা সিট পুরো ওয়েস্ট বেঙ্গলে পাবে, এবং বিজেপিকে বলেছিলেন যে 98 থেকে 119টা সিট পাবেন, এবং কংগ্রেস 2 থেকে 4টা সিট, এবং আদার্সরা 0 থেকে 2টা সিট পাবে। এটা স্যার পোস্ট ইলেকশনের প্রজেকশনে আমাদেরকে বলেছিলেন। তো স্যারের কাছে আমার একটা কোশ্চেন হলো যে স্যার, ওয়েস্ট বেঙ্গলে যে গণ আন্দোলনের সঙ্গে শরিক হয়নি বিজেপি এতগুলো বছর গেল, তা সত্ত্বেও আপনি বলেছেন যে বিজেপির সিট 2021 সালে যেটা হয়েছিল 77টার মতো সিট পেয়েছিল, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আপনি প্রায় 98 থেকে 119টা সিট পাওয়ার দাবিদার করেছেন। তো স্যার, কীভাবে এতটা সিট বাড়লো? কি বিজেপির কি প্রভাবটা গোটা ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে, না আগের মতনই আছে? একটু বললে ভালো হয় স্যার। না, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আমরা এই প্রজেকশানে, পোস্ট পোল প্রজেকশানে বিজেপিকে দিয়েছি আপনার 98 to 119, 98 থেকে 119টা আমাদের প্রজেকশানে, পোস্ট পোল প্রজেকশানে দেওয়া হয়েছে। কিন্তু 2021-এ বিজেপি সেখানে 77টা সিট ছিলেন বিজেপিদের, এবং সেটা বেড়ে ভালো সিট প্রজেকশন আমরা দিচ্ছি। এটা কিছু ফ্যাক্টরস রয়েছে। বিজেপি, আপনি যেটা বললেন, কোনো গণ আন্দোলন না হওয়া সত্ত্বেও বিজেপির গ্রাফ সিট 77 থেকে আমি 98 to 119 সিট দেওয়ার কিছু ফ্যাক্টর রয়েছে। এটা সবাইকে জানা উচিত। যে প্রথম ফ্যাক্টর এসআইআর ফ্যাক্টর অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটা সবাইকে জানা উচিত। যেভাবে 25 lakhs ম্যাপড ভোটার যে আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে যেটা বিচারাধীন অবস্থায় এখনও রয়েছে, তার বিশেষ কারণের জন্য কিছু কিছু যেখানে বিজেপি অনেক কম মার্জিনে জিতেছিল, এটা সবাইকে জানা উচিত। 2021-এ বিজেপির কাছে প্রায় অনেকগুলো সিট, যেটা আমি আপনাকে বলি, টোটাল 22টা সিট রয়েছে, যে 5,000-এর মধ্যে তারা কিন্তু 2021-এ জয়ী হয়েছিলেন, এবং 10,000-এর মধ্যে 31টা সিট রয়েছে। তো আমি যদি এখানে যদি বলি 1%ও ভোট যদি ফ্লিপ হয়, তো বিজেপির অনেকগুলো সিট, একেবারে 30টা সিট বা আপনার 25 থেকে 30টা সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তা সত্ত্বেও আমরা কিন্তু এতটা সিট দিয়েছি। এর বিশেষ কারণ এসআইআর। কারণ যেখানে যেখানে বিজেপির মার্জিন, যেখানে আপনার 10,000-এর বিলো যেখানে মার্জিন রয়েছে, সেখানে কিন্তু এসআইআর প্রক্রিয়াতে মিনিমাম 5,000 to 20,000 বা 30,000 এই টাইপের আপনার ভোট ডিলিশন রয়েছে।
এবং এটা আমি শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে বলছি, টোটাল ওভারঅলের কথা বলছি না, এটা ম্যাপড ভোটারের ক্ষেত্রে বলছি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা বলেন, আমরা যদি বলি প্রজেকশনে, বিজেপি 98 টু 119 সিট, 98 থেকে 119টা সিট বিজেপি কিন্তু পাচ্ছে এই ক্ষেত্রে। শুধু সেটাই নয়, যদি আপনারা যদি আরও দেখুন, উত্তরবঙ্গ বিজেপি অলরেডি আগে থেকেই প্রভাব বিজেপির অলরেডি রয়েছে, এবং দক্ষিণবঙ্গে সেটা কিছু কিছু জায়গাতে তার ভালো প্রভাব কিন্তু আগের থেকে 2021 থেকে 2000 আমাদের এই বিধানসভা ইলেকশনে। আমি যে প্রজেকশনে দেখলাম যে স্যার আপনার যে সিটগুলো দেওয়া হয়েছে 98 থেকে 119, সেই সিটগুলো কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের সিটগুলো কিন্তু আছে, হুম হুম যেমন আপনার ঝাড়গ্রাম, আপনার বাঁকুড়া, মেদিনীপুর। তো স্যার কলকাতা প্রপারে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে সিটের পরিমাণ কেন কম? সেখানে কি বিজেপি প্রভাব বিস্তার করতে পারেনি? এই বিষয়ে যদি একটু বলেন তো স্যার ভালো হবে। এটাও ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যে আমি যদি বলি, আমাদের যে উত্তরবঙ্গে এর আগে যে আমাদের 2021 ইলেকশনের উত্তরবঙ্গে টোটাল 30টা সিট পেয়েছিল, যেখানে 54 সিটের মধ্যে বিজেপি পেয়েছিল 30টা সিট। এবং দক্ষিণবঙ্গে যদি আপনি আসেন, যেখানে 240টা টোটাল সিট রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে বিজেপি পেয়েছিল 47 সিট পেয়েছিল দক্ষিণবঙ্গে টোটাল। 2021-এর কথা বলছি, 2021-এর নিরিখে আমি এই কথাটা বলছি। কিন্তু আপনি যেটা কথা বললেন যে দক্ষিণবঙ্গে যে বিজেপির সেই রকমের প্রভাব খুব কম রয়েছে, অ্যাকচুয়ালি আমি সেটা বলে দিই যে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম যে মেরুকরণের যে নীতিটা ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু দক্ষিণবঙ্গে আপনার কালকেও আমরা বলেছিলাম, সে দক্ষিণবঙ্গে সেই রকমের মেরুকরণ একদমই সেই রকমের দেখা যায় না, কিছু ডিস্ট্রিক্ট ছাড়া। অবশ্যই বিজেপির কিছু কিছু ডিস্ট্রিক্টে তাদের নিজের প্রভাব বিস্তার করতে পেরেছে, যেমন পূর্ব মেদিনীপুর আপনার, ওখানে আগে আগে যেটা সিট ছিল সেখান থেকে আবার সিটটা বাড়বে। এবং সেই ক্ষেত্রে আমাদের উত্তর 24 পরগনা যেখানে রয়েছে, সেই ডিস্ট্রিক্টেও যে সিট 2021-এ পেয়েছিলেন বিজেপি, এই 2021-এ সেখানে কিন্তু বাড়বে। তো এবং জঙ্গলমহল এলাকাতেও কিছু সিট বাড়বে। তো আপনারা এবং আমাদের যে এসআইআর প্রক্রিয়াতে যেটা ভোট যেটা মাইনাস করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু এই সমস্ত জিনিস রিপোর্ট দেখা গেছে। কিন্তু এর থেকে ম্যাক্সিমাম সেই রকমের যে একটা যে এনভায়রনমেন্ট বা ফ্যাক্টর কাজ করবে, সেরকমের কোনো ফ্যাক্টরই দেখা দেয়নি। তো সেই জন্য আমি যদি অন্য নেগেটিভ ফ্যাক্টর যদি ধরি, তো আরও নেগেটিভে যেতে পারে। কিন্তু আমরা এসআইআর জনিত কারণে যে প্লাস যে ভোট যে কিছু করে দেওয়ার পরে এটা বিজেপির এটা পজিটিভ 98 মিনিমাম থাকতে পারে, ম্যাক্সিমাম আমরা 119টা দিয়েছি। ওকে স্যার, পুরো ভারতবর্ষে যেভাবে বিজেপির প্রভাব আছে, আপনার উত্তর ভারত থেকে আরম্ভ করে পশ্চিম ভারত থেকে সব জায়গাতে বিজেপির প্রভাবটা ভালো আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বিজেপি, যেভাবে মন্ত্রীরা এসে, প্রধানমন্ত্রী এসে বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেভাবে প্রচার করেছে, তো সেক্ষেত্রে যদি এরা যদি সারা বছর যদি মানুষের পাশে কাজ করতো, তো আমার মনে হয় যে বিজেপির সিটগুলো আরও বাড়তো। তো আপনার স্যার এক্ষেত্রে কি মনে হয় যে বিজেপির যারা কর্মকর্তারা আছে, যারা লিডার আছে, তারা সারা বছর কি কাজ করেছেন, মানুষের পাশে কি থেকেছে? সে বিষয়ে যদি কিছু বললে ভালো হয়। দেখেন, এটা আপনি স্ট্র্যাটেজিক্যালি কথা বললেন, এটাও জানা সবার দরকার। আমরা যখনই কোনো পলিটিশিয়ানকে বা কোনো পলিটিক্যাল পার্টিকেও যখন আমরা অ্যাডভাইস দিই, বা যতটুকু আমাদের সঙ্গে এখন আমরা যতটুকু এই ক্ষেত্রে যদি বলা হয়, তো অ্যাকচুয়ালি মিনিমাম 3 ইয়ার্স টু 4 ইয়ার্সে আপনাকে যে কোনো কাজ করতে হয় গ্রাউন্ড লেভেলে। আপনি যদি গ্রাউন্ড লেভেলে যতক্ষণ না কাজ করেন, যেভাবে আমরা জমিতে আপনি যতক্ষণ না লাঙ্গল চাষ করুন বা কোনো কিছু করুন, টাইম লাগে ওর জন্য, তারপরে আপনি ফসলে করতে পারেন। কিন্তু বিজেপির স্ট্র্যাটেজিক্যালি আমি যেটা দেখতে পেয়েছি, তারা 1 মাস বা ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 1.5 মাসের মধ্যেই তারা যতটা প্রভাব ফেলেছে, সেটা সেই টাইপের যদি প্রভাব যদি তারা যদি 3 ইয়ার্স আগে থেকে যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তারা যদি এসে গ্রাউন্ড লেভেলে কাজ করতো, তারা স্ট্র্যাটেজিক্যালি আমি দেখতে পাচ্ছি না সেইভাবে স্ট্রং।
তারা গ্রাউন্ড লেভেলে সেইভাবে কাজ করেছে। এবং যদি অর্গানাইজড মানে প্র্যাকটিক্যালি অর্গানাইজেশন হিসাবে তারা যদি কাজ করতে, এবং কেন্দ্র সরকারের যেগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা মানুষকেও যদি সেখান থেকে যদি বেনিফিট দেওয়ার চেষ্টা করতো ডাইরেক্ট কেস ট্রানজ্যাকশন বা অন্যান্য কিছু আরও প্রকল্পের মাধ্যমে, তো আমার মতে যে তার ভোট ভালো ইমপ্যাক্ট করতে পারতো। কিন্তু লাস্ট 1 মান্থ ইম্পসিবল। আপনি 1 মাসের মধ্যে মানুষদেরকে মাইন্ডকে পুরোপুরি ইম্পসিবল, এটা আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ স্ট্র্যাটেজিক্যালি। আমি যদি এটা রিসার্চ বা বিশ্লেষণ করি, তো বিজেপিকে এটা আগাম 3 ইয়ার্স আগে সেই রকমের এই যে 1 মাস থেকে যেভাবে ঝুঁকি দিয়ে কাজ করছে, সেইটা যদি 3 ইয়ার্স আগে থেকে যদি সে করতো, তবে 100% তার রেজাল্ট ডেফিনেটলি বেটার হতো। আমাদের রাজ্যে যে সিপিএম এবং কংগ্রেস যে পজিশনটা ছিল গত ইলেকশনে 2021-এ, সিপিএমের ভূমিকাও 0 ছিল, কংগ্রেসের ভূমিকাও 0 ছিল। তো 2026-এ আমি দেখছি যে সিপিএম এবং কংগ্রেস দুটো পার্টি কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে, এবং ওরাও দাবি করছে যে আমরাও আজকে ওয়েস্ট বেঙ্গলে 2026-এ বিধানসভা ভোটে কিছু সিট পাবো, এবং ধীরে ধীরে কিন্তু ওরা মানে উপরে ওঠার দিকে চেষ্টা করছে। তো স্যার, আগামী দিনে কি সিপিএম কংগ্রেসের ভূমিকা কোনো বা ভোট গঠনের কোনো ক্ষেত্রে কোনো কার্যকরী হতে পারে? এটা একটু বলে ভালো হয় এই সম্বন্ধে। না, সিপিএম কংগ্রেস প্রথমে নেচার আমাদেরকে বোঝা উচিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন স্টেটের নেচার কিন্তু ডিফারেন্স হয়, পলিটিক্যালি এনভায়রনমেন্ট। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এনভায়রনমেন্ট আগে যেভাবে ছিল, আপনার 14 ইয়ার্স আগে, সেটা এনভায়রনমেন্ট পুরোপুরি আলাদা ছিল। এখনকার এনভায়রনমেন্ট পুরো পোলারাইজ এনভায়রনমেন্ট হয়ে এসেছে। তার নিরিখে যদি আমি বলি, পোলারাইজ এনভায়রনমেন্টে আপনার দুটো পার্টি বেশি ইমপ্যাক্ট ফেলতে পারে। যদি পোলারাইজ এনভায়রনমেন্ট না থাকে, যদি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা যদি থাকে, তখন আপনার অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে নিজের ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে এটা করতে। কিন্তু পোলারাইজ থাকতে গেলে আপনার দেখবেন যে ম্যাক্স টু ম্যাক্স দুটো পলিটিক্যাল পার্টি ছাড়া আপনি যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন, যেখানে যে সমস্ত স্টেটে পোলারাইজ সোসাইটি আছে। তাছাড়া আমি যদি বলবো যে কংগ্রেস এবং সিপিএমের দিক থেকে যদি তাদের আমি পয়েন্ট অফ ভিউ যদি বলি, তাদের কিন্তু গ্রাস রুটে বা গ্রাউন্ড লেভেলে তাদের সাংগঠনিক যে 3 ইয়ার্স টু 4 ইয়ার্স একটা যে বুথ লেভেলে তাদের যে অর্গানাইজেশন থাকবে, অর্গানাইজেশন ইন দ্য সেন্স কি, মাসে একটা মিটিং করলাম বা 6 মাসে মিটিং করা, এটা কিন্তু অর্গানাইজেশনে ইম্প্যাক্টফুল না। সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিসটা হয়ে আসছে আমাদের কাছে যে কি, আমরা যতক্ষণ না গ্রাউন্ড লেভেলে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারি, বুথ স্তরে মানুষদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে, যেভাবে আপনারা যদি দেখুন আরএসএস অর্গানাইজেশন রয়েছে, যে কীভাবে ওরা কিন্তু প্রত্যেক দিন একটা কারিকুলাম অ্যাক্টিভিটি তারা করিয়ে যাচ্ছে, তারা তাদের যেভাবে আইডিওলজি থাক না কেন। কিন্তু আপনারা যদি যতক্ষণ না গ্রাউন্ড লেভেলে বুথ স্তরে আপনি যতক্ষণ না সংগঠনকে মজবুত করেন, আমার তো মনে হয় না যে কেউ 21st সেঞ্চুরিতে 2014-এর পরে সহজে মানে পাওয়ারে আসতে পারে। শুধুমাত্র গণ আন্দোলনের আশায় না থেকে আমার অ্যাডভাইস যে সবাইকে গ্রাউন্ড লেভেলে বুথ স্তরে নিজের সংগঠনকে মজবুত করতে হবে, করা উচিত, এবং পাবলিককে বেনিফিট দেওয়া উচিত। জনসাধারণ অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি এই সমস্ত জিনিসে যদি নিরিখে যদি দেখা হয়, তবে 100% নেক্সট ইলেকশনেও তারাও আসবে। ওকে স্যার, আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই প্রোগ্রামটা শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।